হৃদয় কথাটা স্বাভাবিক কণ্ঠে বললেও তন্ময়ের মায়ের কাছে তা বিশ্বাসযোগ্য হচ্ছে না। তার কেন জানি মনে হচ্ছে হৃদয় তার থেকে কিছু লুকাচ্ছে, কিন্তু কেন কিছু লুকাতে যাবে? কি এমন ঘটনা ঘটেছে যে হৃদয় সেটা তার ফুপুকে খুলে বলতে পারবে না? সে মনে মনে ভাবল, হয়তো হৃদয় সত্যিই বলছে, কিন্তু ছাদে তো কোনো ময়লা আবর্জনা থাকার কথা না। প্রতিদিনই তো নিয়ম করে ছাদ পরিষ্কার করা হয়। ইট টিট কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল হয়তো। আমি মিশে অতিরিক্ত চিন্তা করছি। সে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, যা হয়েছে হয়েছে, এখন আর এখানে দাঁড়িয়ে থাকিস না। অনেক রাত হয়েছে, যা তোর রুমে যা। আমি তিথিকে দিয়ে তোর রুমে ওষুধ পাঠিয়ে দিচ্ছে, ওষুধটা খেয়েই ঘুমিয়ে পড়বি। বেশি রাত জাগা কিন্তু ভালো না বাবা। আর কাল তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে নাকি? হৃদয় হালকা হাসার চেষ্টা করে বলল, আচ্ছা বাবা আচ্ছা, আমি যাচ্ছি, তুমি এত চিন্তা করো না তো ফুফু। এই বলে হৃদয় আর এক মুহূর্ত ড্রয়িং রুমে না দাঁড়িয়ে থেকে দ্রুত বেগে নিজের রুমের দিকে পা বাড়ালো, যেন এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বের হতে পারলেই তার মুক্তি। তার যাওয়ার দিকে তাকিয়ে আকাশ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, এই তুর্য, সত্যি করে একটা কথা বলতো, শুধুমাত্র আচার খেয়েই কি হৃদয়ের এই দশা হয়েছে, নাকি অন্য কোনো কাহিনী আছে? তুর্য বিরক্তিমাখা কণ্ঠে উত্তর দিল, আমি কি করে জানবো বলতো? না মানে, তোর তো আবার অভ্যাস আছে মানুষকে কেলানোর। হে হে, সুভাষ বলল, আমি কেন শুধু শুধু হৃদয়কে মারতে যাব বলতো? আমি তো একটু রিসার সাথে ফোনে কথা বলছিলাম। সুভাষ আবার বলল, একটু কমপক্ষে 2 ঘন্টা হয়েছে। তা এতক্ষণ ধরে কি এত প্রেমালাপ করলে মামু? আমাদেরকেও একটু বলো, আমরাও একটু শুনি। চোখ টিপে, কি শুনবি? তুই যা বলবি। অনেক রাত হয়েছে, যা ঘুমিয়ে পড়। সুভাষ আর বাচ্চাদের মতো করে বলল, তোর যা, আমি কিন্তু সিরিয়াস। তুই যদি এখন আমাকে তোর প্রেম কাহিনী না বলিস, আমি কিন্তু কান্না করে দেব। তার মুখ ভঙ্গি দেখে তার বন্ধুরা সবাই ঠিক করে হেসে দিল। তারপর তুর্য হাসি থামিয়ে সুভাষের মতো করেই বলল, আমিও কিন্তু সিরিয়াস। ওদের কাণ্ড দেখে আকাশ চোখ মুখ কুচকে বলল, দেখ তেরি, এসব আজারা ফেসাল বাদ দিয়ে আসল কাহিনী বলতে, এতক্ষণ ধরে কি এত প্রেমালাপ করলি? তুর্য উদাস গলায় বলল, মেয়েটা বড্ড অভিমানী বুঝলি। আমি সকালবেলা একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম, তাই ওর ফোনটা তখন রিসিভ করতে পারিনি। সেই জন্য নাকি সে সারাদিন কান্নাকাটি করে সাগর বানিয়ে ফেলেছে। এখানে আসারও নাকি সিদ্ধান্ত নিয়েছিল, পরে আবার অনেক ভেবেচিন্তে সেটা ক্যান্সেল করেছে। অর্ণব শীষ তুলে বলল, বাবা, তোর অভিমানী কন্যার প্রেম কাহিনী তো হেভি ইন্টারেস্টিং। ট্রায়াল দেখে আমাদের কিউরিসিটি তো তরতর করে ভাসছে। এখন মনে হচ্ছে সারা রাত জেগে জেগে তো প্রেম কাহিনী শুনি। তুর্য হালকা হেসে বলল, আমাদের কোনো প্রেম কাহিনী নেই। হয়তো রিশা আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে আমার বেস্ট ফ্রেন্ড ছাড়া কোনো কিছু ভাবি না। তুর্যর কথা শুনে আকাশ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, ভালোবাসিস না তাহলে ওকে বিয়ে করছিস কেন? কে বললো আমি ওকে ভালোবাসি না? আমিও ওকে ভালোবাসি, তবে সেটা শুধুমাত্র একজন ভালো বন্ধু হিসাবে। কিন্তু রিশা আমাকে ভালোবাসে ওর প্রেমিক পুরুষ হিসেবে। ও চায় ওর ভালোবাসাটা পূর্ণতা পাক, আমাদের দুজনের গল্পটা একই প্রেমে বন্দী হোক। আর আমি শুধু ওর এই ইচ্ছেটাকে পূরণ করতে চাইছি। গুরু গম্ভীর কথাবার্তা। যাই হোক, সবাই তো কখন যে যার ঘরে চলে গেছে, শুধু আমরাই এখানে তার গাছের মতো দাঁড়িয়ে আছি। প্রায় সকাল হয়ে চলল, চল এখন ঘুমিয়ে পড়ি। অর্ণব বলল। সবাই তার কথায় সায় দিয়ে বলল, চল। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে হৃদয়। কিছুতেই ঘুম আসছে না তার ঘুম আসবেই বা কি করে? এমনিতেই তখন থেকে শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড রকম ব্যথা করছে, তার উপর এখন আবার বেশ জ্বর এসেছে। হৃদয় শোয়া থেকে বিছানায় উঠে বসলো। এখন একটা সিগারেট ধরাতে পারলে ভালো হতো। আজকে সারাদিন একবারও সিগারেট খাওয়ার সুযোগ পায়নি সে, কিন্তু সিগারেটের প্যাকেটটা তো ছাদে ফেলে এসেছে সে। তখন সিগারেট খাওয়ার জন্য ছাদে গিয়েই তো তার এই অবস্থা হলো। সে বুঝতে পারছে না ছেলেগুলো তাকে কেন এভাবে মারলো। তারই ফুফুর বাড়িতে, তারই ফুফাতো ভাইয়ের বিয়েতে তাকে কেউ ছাদে ডেকে নিয়ে এভাবে মারলো। এটা সত্যি খুব অস্বাভাবিক ঘটনা। লোকগুলো কি ইচ্ছে করেই তাকে মেরেছে, নাকি ইটস এ মিস্টেক?
অন্য কাউকে মারতে গিয়ে ভুল করে তাকে মেরেছে, কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটারই বা কারণ কি? হয়তো পূর্বশত্রুতা। হৃদয় ফুস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এখন এমন সময় দোয়া গেলা সত্যিই তার দরকার। তার মতো চেইন স্মোকার স্টেকার সিগারেট না খেয়ে এটাও রীতিমতো একটা আশ্চর্য ব্যাপার। সে একবার মনে মনে ভাবল, সিগারেটের প্যাকেটটা হয়তো এখনো ছাদেই পড়ে আছে, যাই ছাদ থেকে প্যাকেটটা নিয়ে আসি। কিন্তু তার সাহস হলো না। এত রাতে ছাদেই গেলে যদি আবার কিছু একটা হয়ে যায়। হঠাৎ করে শরীর ব্যথাটা দ্বিগুণ অনুভব করছে হৃদয়। হাতের ছিলে যাওয়া অংশ বড্ড ঝালাফোড়া করছে। কিন্তু হৃদয় শুধু একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়েছিল, ভেবেছিল এতেই কাজ হবে। কিন্তু এখন মনে হচ্ছে একটা প্যারাসিটামলে তার কিছুই হবে না। সে বিছানা থেকে নেমে কাটাছেঁড়ার মলমটা লাগিয়ে আরও 2টা প্যারাসিটামল খেয়ে নিল, সাথে একটা ঘুমের ওষুধও খেলো, যাতে একটু ঘুমাতে পারে। বাইরে থেকে আসা প্রচণ্ড রকম হইচই আর শোরগোলের আওয়াজে ঘুম ভেঙে গেল পূর্ণতার। বাড়িতে অনেক আত্মীয় স্বজন থাকায় পূর্ণতা স্মৃতির সাথেই ঘুমিয়েছিল। সূর্য আসার পর থেকে তো পূর্ণতা পার্থিপক্ষে তিথির ধারে কাছেও আসেনি। যদিও প্রথম পূর্ণতার খুব ভয় করছিল, হয়তো তিথির সাথে ঘুমাতে এলে তিথি ওকে খুব বকবে, কিন্তু তিথি তেমন কিছুই বলেনি। পূর্ণতা আড়মোড়া ভেঙে চোখ মিলে তাকাতেই দেখতে পেল তিথি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা মেরুন রঙের শাড়ি। তিথিকে খুব মানিয়েছে, খুব সুন্দর লাগছে। পূর্ণতা চোখ পিটপিট করে তাকিয়ে বাচ্চাদের মতো করে বলল, তুমি শাড়ি পরেছ কেন তিথি আপু? শাড়ি পরেছিলে কেন মানে? আজকে তোর প্রিয় ভাইয়ের বিয়ে না, ওর শ্বশুরবাড়ি যেতে হবে না, তুমি সেই জন্য শাড়ি পরেছ? হ্যাঁ তো, তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে। পূর্ণতার কথা শুনে তিথি তার দিকে সরু চোখে তাকিয়ে বলল, তাই আজকে সুন্দর লাগছে, অন্যদিন সুন্দর লাগে না? অন্যদিনও লাগে, তবে আজকে বেশি সুন্দর লাগছে। পূর্ণতার কথা শুনে তিথি হাসি মুখে বলল, হয়েছে, আর আমার প্রশংসা করতে হবে না। এখন বিছানা থেকে উঠ, তাড়াতাড়ি রেডি হয়ে নে, একটু পর তো আমাদের বেরোতে হবে। আয়, আজ আমি তোকে সাজিয়ে দিই, ছোটবেলায় যেমন সাজিয়ে দিতাম। তিথির কথা শুনে পূর্ণতা উচ্ছ্বাসিত কণ্ঠ বলল, সত্যিই তুমি আমাকে সাজিয়ে দিবে তিথি আপু? তো। তিথি পূর্ণতাকে একটা খয়েরি রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। 2 চোখে গাঢ় কাজল, ঠোঁটে শাড়ির সাথে ম্যাচ করে লিপস্টিক, আর 2 হাত ভর্তি কাছে ছড়ে। এতেই পূর্ণতাকে খুব সুন্দর লাগছে। পূর্ণতার সব কাজ কমপ্লিট করে তিথি তার দিকে তাকিয়ে মিষ্টি হাসে বলল, আমার বোনটাকে আজ তো সত্যিই খুব সুন্দর লাগছে, নজর না লাগে যেন চাঁদেরও গায়ে। প্রত্যুত্তরে পূর্ণতা জিজ্ঞেস করলো, এটা কার শাড়ি তিথি আপু? কার আবার? আমার। তুমি আমাকে তোমার শাড়ি দিয়ে দিলে কেন? আমি তোকে দিতে পারি না বুঝি? শুধু কি তোর প্রিয় ভাইয়াই তোকে গিফট দিতে পারে? তুই তো আমারও বোন। যদিও আমি তোর সাথে সবসময় খারাপ ব্যবহার করি, তবুও আমিও কিন্তু তোকে ভালোবাসি। পূর্ণতা তিথিকে বাচ্চাদের মতো করে জাপটে ধরে বলল, আমিও তোমাকে ভালোবাসি তিথি আপু, আমার প্রিয় আপু। সাধারণত আমাদের সমাজে ছেলে মেয়ের বিয়েতে পাত্র কিংবা পাত্রী পক্ষ হিসেবে মায়েদের যাওয়ার রীতি নেই, কিন্তু তন্ময়ের মা এসব সেকেলে নিয়মে কোনো পরোয়া করেন না। তার খুব ইচ্ছে সে নিজের চোখে তার ছেলের বিয়ে দেখবে, কিন্তু তাতে বাদ সাধলেন তন্ময়ের বাবা আশরাফুল ইসলাম। তার মতে, আমরা মানুষ সামাজিক জীব, তাই সমাজের কিছু নিয়ম অবশ্যই আমাদের মানতে হবে, তা না হলে আমরা সমাজে বাস করব কিভাবে? তন্ময়ের মা তার স্বামীর মুখের উপর আজ কিছু বলতে পারলেন না, কারণ তার যুক্তিটা সম্পূর্ণ সঠিক। তাই এখন তার সব রাগ গিয়ে পড়ল পূর্ণতার উপর। সে মা হয়ে নিজের ছেলের বিয়েতে যেতে পারবে না, আর এই পাগলি নাকি তার চোখের সামনে দিয়ে ড্যাং ড্যাং করে চলে যাবে। না, এই কিছুতেই হতে পারে না। তাই সে দ্রুত পায়ে গেটের দিকে রওনা দিল। আর একটু দেরি হয়ে গেলে হয়তো ওরা চলেই যাবে। তন্ময়ের মা গেটের কাছে এসে দেখলো গাড়ি এখনো ছাড়েনি, তবে কয়েক মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। পূর্ণতা তন্ময়ের গাড়িতে, তন্ময়ের পাশের সিটে। এটা দেখে তন্ময়ের মায়ের মাথার রাগটা চেপে বসল। তন্ময় বলল, এভাবে হন্তদন্ত ব্যস্ত হয়ে বলল, কোনো সমস্যা হয়েছে আম্মু? কেন? কোনো সমস্যা ছাড়া আমি এখানে আসতে পারি না বুঝি? তুই আজ জীবনের একটা নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছিস। যাওয়ার আগে আমি তোকে একটু আশীর্বাদ করব না? সেটা তো অবশ্যই করবে, কিন্তু তুমি এমন হন্তদন্ত হয়ে এদিকে আসছিলে দেখে মনে হলো কিছু একটা হয়েছে।
তাই বললাম আর কি। কোনো কিছু কি হয়েছে? এনিথিং রং? না মানে তোকে একটা কথা বলতে চাইছিলাম আর কি। এত আমতা আমতা করছো কেন? কি বলবে বলে ফেলো। তুই রাগ করবি না তো? তুই তো আবার আমার সব কথাই রাগ করিস। রাগ করার মতো কিছু না হলে আমি শুধু শুধু তোমার উপর রাগ করতে যাব কেন? আসলে বলছিলাম কি, বিয়ে বাড়ি বলে কথা, বাড়িতে তো এখনো অনেক কাজ বাকি আছে, আর সবাই তো তোদের সাথেই যাচ্ছে। আমি একা একা কত দিক সামলাবো বল? তাই বলছিলাম পূর্ণতা যদি তোদের সাথে না যায় আমার একটু উপকার হয় আর কি। আর তাছাড়া কালকে রাতে যে ঘটনা ঘটলো, তারপর আমি ওকে তোদের সাথে পাঠিয়ে এক মুহূর্ত নিশ্চিত থাকতে পারবো না। ওখানে গিয়ে তোরা সবাই নিজেদেরকে নিয়েই ব্যস্ত হয়ে পড়বি, ওর খেয়াল রাখার সময় কোথায়? তন্ময় বেশ বুঝতে পারছে তার মা নিয়ে বিনিয়ে পূর্ণতাকে তাদের সাথে যেতে না দেওয়ার প্ল্যান করছে। কিন্তু কেন? পূর্ণতার প্রতি তার এত কিসের রাগ? পূর্ণতাকে কষ্ট ফেলে দেখলে তার এত কিসের আনন্দ? তন্ময় মায়ের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, বাড়িতে কাজের লোকের কি অভাব পড়েছে? পড়লে বলো, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। এভাবে বলছিস কেন? তো কিভাবে বলবো? আজকাল কাজের লোকদের দিয়ে কি আর সব কাজ করানো যায়? কখন কি চুরি করে নিয়ে যায়, পালিয়ে যায়। তাই বলে তুমি? তন্ময়ের কথা শেষ না হওয়া আগেই পূর্ণতা বলে উঠল, প্রিয় ভাইয়া, তুমি বড় আম্মুর সাথে রাগ করো না। বড় আম্মু কষ্ট পায় তো। আর তো ঠিকই বলেছে, আমি যদি আবার হারিয়ে যাই। আজকেও বাসায় অনেক মানুষ আসবে, আমি না হয় আজ নাই গেলাম, অন্যদিন যাব। আর আমার না খুব বমি পাচ্ছে। বড় আম্মু যদি আমাকে যেতেও বলে, তাও আমি আজকে যেতে পারবো না। পূর্ণতার কথাগুলোর প্রতি উত্তরে তন্ময় বলার মতো কিছু খুঁজে পেল না। সে শুধু নির্বাক দৃষ্টি নিক্ষেপ করে পূর্ণতার মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটা পাগল হলেও ভালোবাসার মর্মটা ঠিক বুঝে। পূর্ণতা জানে এখন যদি সে তন্ময়ের সাথে যেতে চায়, তন্ময় আর তার মায়ের মধ্যে খুব বড় একটা ঝামেলা বাঁধবে, আর তাতে তন্ময় কষ্ট পাবে। সে চায় না তন্ময় তার জন্য কোনো কষ্ট পাক। তন্ময়দের বাড়িতে ফিরে আসতে আসতে রাত 8টার মতো ভেজে গেল। বাসায় ফিরে নতুন বউকে ড্রয়িং রুমে বসানো হলো খানিকক্ষণ। এর মধ্যেই চলল পরিচয় পর্ব। তন্ময়ের সব আত্মীয় স্বজনরা সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া হলো, শুধু পূর্ণতা বাদে, কারণ পূর্ণতা এখানে নেই। সে নিজের ঘরে বসে তার মায়ের ছবির সাথে কথা বলছে, সুখ দুঃখের কত কথা মেয়ের। পূর্ণতাকে ড্রয়িং রুমে দেখতে না পেয়ে তন্ময় মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আম্মু, সবাই তো এখানেই আছে, কিন্তু পূর্ণতা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। পূর্ণতা তো ওর ঘরে শুয়ে আছে, হয়তো ডেকে দেব। তোমাকে যেতে হবে না, তুমি বরং এখানেই থাকো, আমি গিয়ে ডেকে নিয়ে আসছি। ভাইয়া তুমি থাকো, আমি পূর্ণতাকে ডেকে নিয়ে আসছি, তিথি বলল। পূর্ণতা তিথির সাথে ড্রয়িং রুমের কাছাকাছি আসতে তন্ময় তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, কি হয়েছে? আমার বোনটাকে এমন লাগছে কেন? আমার বোনটা কি মন খারাপ? ভাইয়াকে তাকে নিয়ে যায়নি বলে সে ভাইয়ার উপর খুব রাগ করেছে বুঝি? পূর্ণতা এতক্ষণ সত্যি খুব কষ্ট পাচ্ছিল। তার খুব ইচ্ছে ছিল তন্ময়ের সাথে যাওয়ার, কিন্তু সেটা তো আর হলো না। তবে তন্ময়ের কথা শুনে এক মুহূর্তে তার সব খারাপ লাগা যেন ভ্যানিশ হয়ে গেল। সে মুচকি হেসে বলল, আমি কি আমার প্রিয় ভাইয়ার উপর কখনো রাগ করতে পারি? আমার ভাইয়া তো বেস্ট ভাইয়া। রাগ করেনি বুঝি? তাহলে তো আমি বেঁচে গেলাম। অবশ্য রাগ করলেও কোনো সমস্যা ছিল না, কারণ আমি আজকে আমার বোনুর জন্য এমন একটা গিফট আনছি যেটা দেখলে তার সব রাগ এক নিমিষেই ভ্যানিশ হয়ে যেত। তন্ময়ের কথা শুনে পূর্ণতা উচ্ছ্বাসিত কণ্ঠে বললে, গিফট? কি গিফট? ভাইয়া তাড়াতাড়ি দাও। সেটা তো দেওয়া যাবে না বনু, দেখাতে হবে। পূর্ণতা বাচ্চাদের মতো হতাশ গলায় করে বলল, দেখাতে হবে? দেখাতে হবে। তাহলে তাড়াতাড়ি দেখাও। তারপর মালিহাত তন্ময়ের বউয়ের দিকে ইশারা করে বলল, এই দেখো, আমার বোনুর জন্য কত মিষ্টি একটা ভাবি নিয়ে এসেছি। আমার বোনুটা এবার খুশি হয়েছে তো? পূর্ণতা বাচ্চাদের মতো উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আমি খুব খুশি হয়েছি ভাইয়া, খুব 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 খুশি। তারপর পূর্ণতা মালিহার পাশে বসতে বসতে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে ভাবি। পূর্ণতার কথার প্রত্যুত্তরে মালিহা কিছুই বলল না, শুধু একটু লাজুক হাসি হেসে নিচের দিকে তাকিয়ে রইল। এমন সময়
করে পূর্ণতা বলে উঠলো, আচ্ছা তুমি এত সেজেছ কেন? তোমার কি আজকে বিয়ে ছিল? তাহলে তোমার বর কোথায়? তুমি বিয়ে না করে আমাদের বাড়িতে চলে এলে কেন? তোমার আব্বু আম্মু তো তোমার জন্য টেনশন করবে। পূর্ণতার এসব ছেলে মানুষই কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। সুভাষ হাসতে হাসতে বলল, আরে গাধা, তোর প্রিয় ভাইয়াই তো তোর ভাবির বর। প্রিয় ভাইয়া তোমার বর? তাহলে তো খুব ভালো হলো। তুমি এখন থেকে এ বাড়িতেই থাকবে আমাদের সাথে। খুব মজা করব আমরা। শুধু তোমরাই মজা করবে, আমাকে নেবে না? হঠাৎ এমন কথা শুনে পেছন দিকে তাকালো সবাই। দেখলো হৃদয় দাঁড়িয়ে আছে। পূর্ণতা তাকে দেখে বাচ্চাদের মতো উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, তুমি তো ওই ভালো ভাইয়াটা না, তাই না? আমাকে আদর করে দিয়েছিল সেদিন। তোমাকে নেব না কেন? তোমাকেও নিব, আসো আসো। এভাবে বেশ কিছুক্ষণ তাদের আলাপ আলোচনার এক পর্যায়ে তন্ময়ের মা তুর্যর মায়ের দিকে তাকিয়ে বলল, আমার তন্ময়ের তো বিয়ে হলো, এবার তুর্যর ফালা। তা ওর বিয়ে কবে দিচ্ছেন আপা? বললে পাত্রী দেখতে পারি। পাত্রী কিন্তু হাতের কাছেই আছে। তুর্যর মা মুচকি হেসে বলল, তা দরকার হবে না। কথাটা শুনে তন্ময়ের মা মনে মনে বেশ খুশি হলো। সে মনে মনে ভাবলো, হয়তো তিথিকে পছন্দ করেছেন আপা। তাহলেই তো ভালোই হতো, আমাকে আর কষ্ট করে কথাটা বলতে হলো না। কিন্তু সে মুখে বলল, কেন আপা, কাউকে পছন্দ করে রেখেছেন নাকি? ও, তোমাদের তো একটা সুখবর এখনো জানানোই হয়নি। তন্ময়ের মা অবাক হয়ে বলল, কিসের সুখবর আপা? তুর্যর বিয়ের ব্যাপারে। আসলে তুর্যর বিয়ের আরও 6 মাস আগে ঠিক হয়ে গেছে ওর বান্ধবীর সাথে। ওদের এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছে। 2 মাস পরেই ওদের বিয়ে। এঙ্গেজমেন্টে তোমাদের বলতে পারিনি বলে কিন্তু কিছু মনে করো না। আসলে খুব তাড়াহুড়ার মধ্যে সব হয়েছে তো, কিন্তু বিয়ে তো এখনো বাকি। ভেবেছি সব আত্মীয় স্বজনরা নিয়ে ধুমধাম করে ছেলের বিয়ে দিব। আফটার অল একমাত্র ছেলে বলে কথা। তুর্যর মায়ের কথাগুলো শুনে তন্ময়ের মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে মনে মনে ভাবল, তুর্যের বিয়ে ঠিক হয়ে আছে। সে আরও ভেবেছিল তিথির সাথে তুর্যর বিয়ে দিবে। সেই জন্যই এত কষ্ট করে ভাঙা সম্পর্কটাকে আবার জোড়া লাগালো। সে কিন্তু হাড় পোড়া কপাল। কথায় আছে, কপালে না থাকলে গিয়ে টকটকাইলে হবে কি। নিজের দুঃখ দুর্দশাকে বুকে চেপে রেখে সে এবার তিথির দিকে তাকালো। তার মেয়ে নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে, কারণ সে তো মনে মনে তুর্যকে ভালোবেসে ফেলেছে। কিন্তু তিথির দিকে তাকিয়ে সে দেখল তিথি নির্বিকার। তাকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে আগে থেকে সবটা জানে। তার মানে মনে মনে ভাবল, তিথি যদি আগে থেকে জানে তাহলে আমাকে বলল না কেন? তারপর সে তিথির দিকে তাকিয়ে বলল, অনেক রাত হয়েছে, এই তিথি যা, বোমাকে এবার ওদের রুমে দিয়ে আয়। সারাদিন ধরে জার্নি করার পর তুর্যর খুব টায়ার্ড লাগছে। মনে হচ্ছে এই মুহূর্তে একটা শাওয়ার নিতে পারলে ভালো হতো। যেই ভাবা সেই কাজ। তুর্য একটা 3/4 প্যান্ট আর তার টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় মিনিট 10 পরে সে মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তাকে এই মুহূর্তে একদম দেবদূতের শুদ্ধ মতো লাগছে। আর তিথি সম্মোহিত হয়ে তার দিকে তাকিয়েছে। হঠাৎ দরজা খোলার শব্দে তুর্য সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তিথি তুমি এখন এখানে? কেন, আসতে পারি না বুঝি? তা বলেছি নাকি, কিন্তু এত রাতে? পূর্ণতা তো প্রায় আসে। পূর্ণতা আর তুমি এক নও তিথি, কেউ দেখে ফেললে খারাপ ভাববে। যে যাই ভাবুক তাতে আমার কি, আমি এখন এখানেই থাকবো, ব্যাস। শুধু শুধু এসব পাগলামি কেন করছো তিথি? কারণ আমি আপনাকে ভালোবাসি। হোয়াট? ইয়েস, আই লাভ ইউ। আমি আপনাকে ভালোবাসি, এতটাই বেশি ভালোবাসি যেটা এর আগে কোনো প্রেমিকা তার প্রেমিককে ভাসেনি। আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে তিথি। এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাতে কি? বিয়ে তো আর হয়ে যায়নি। আমরা চাইলেই এখনো একে অপরের হতে পারি। তুমি পাগল হয়ে গেছো তিথি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আপনার জন্য পাগল হয়ে গেছি। আই জাস্ট নিড ইউ। আর কিচ্ছু চাই না আমি, আর কিচ্ছু না। অনেক রাত হয়েছে, তুমি এখন তোমার রুমে যাও তিথি। আমি ঘুমাবো। না, আমি যাব না। তুমি যদি না যাও তাহলে এই মুহূর্তে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হবে। তুমি নিশ্চয়ই সেটা চাও না।
তিথি আর এক মুহূর্ত তুর্যের রুমে না দাঁড়িয়ে থেকে সেখান থেকে দৌড়ে চলে গেল, কারণ সেও চায় না তুর্য তার জন্য বাড়ি ছেড়ে চলে যাক। এমনিতেই পরশুদিন ওরা চলে যাবে। তারপর তুর্যর সাথে তার আবার কবে দেখা হবে কে জানে, হাদও দেখা হবে কিনা তাও জানা নেই। তাই আর দিন যদি তুর্যর চোখের সামনে থাকে সেটাই তিথির জন্য অনেক। তিথি চলে যেতেই তুর্য মনে মনে ভাবল, আজ কি একটা বাজে পরিস্থিতির মুখোমুখি না পড়তে হলো তাকে। সে তো এই কথাটা তন্ময়কেও বলতে পারবে, তাতে তন্ময় অযথায় তিথিকে বকাঝকা করবে। তার জন্য কষ্ট পাক তুর্য এটা চায় না। দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে পারলেই ভালো। বাইরে নিকষ অন্ধকার, শ্রাবণের আকাশ ঘন ভারন্ত কিশোরীর অভিমানী মুখের মতোই বিষণ্ণ গোমট। এক গাঢ় নিস্তব্ধতা ঘিরে রেখেছে পুরো আকাশটাকে। এই স্তব্ধতার দেয়াল ভেদ করে মাঝে মাঝে বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। পূর্ণতা নিঃশব্দে শোয়া থেকে বিছানায় উঠে বসলো। ওই নিঃশব্দ আকাশটার মতো এক গাঢ় নিস্তব্ধতা গ্রাস করে নিচ্ছে তাদের বাড়ির প্রতিটি দেয়াল। এই মুহূর্তে তার ভাবা কথা খুব মনে পড়ছে। ছোটবেলায় যখন বিদ্যুৎ চমকাতো, পূর্ণতা সবসময় তার বাবাকে ঝাপটে ধরে তার বুকে মুখ লুকিয়ে থাকত, আর তার বাবা তাকে ফরম নিজের আদরে জড়িয়ে নিত। আর বাবার বুকে মুখ লুকাতেই যেন তার সব ভয় ডর এক নিমিষেই উবে যেত। এসব বিদ্যুৎ চমকানিতে পূর্ণতা এখন আর ভয় পায় না। সে এখন অনেক ক্ষেত্রে ভয় কাটাতে শিখে গেছে। সে ইচ্ছে করে শিখেনি, বরং পরিস্থিতি তাকে শিখতে বাধ্য করেছে। পাগলাগারেদের নিস্তব্ধ রুমে বিদ্যুৎ চমকানো তখন বুকে জড়িয়ে ধরার দূরের কথা, কেউ সামনে পর্যন্ত এগিয়ে আসেনি। তবে ভালোবাসার গুরুত্বটা তারা খুব ভালো করেই বুঝে। তবুও তারা নিরুপায়। ভদ্র লোহার শিকল ভেদ করে পূর্ণতাকে সাহায্য করার মতো সাধ্য তাদের নেই। পূর্ণতার এই মুহূর্তে অদ্ভুত একটা ইচ্ছে জাগছে, মালিহার কাছে গল্প শোনার ইচ্ছে। কিন্তু এত রাতে কোনো নবদম্পতি দরজা কড়া নাড়া কারো উচিতের পর্যায়ে পড়ে না। সেটা তার বয়সী সবাই বুঝতে পারলেও পূর্ণতার অবুঝ মন সেটা বুঝতে চেষ্টা করলো না। সে আস্তে আস্তে বিছানা থেকে নেমে তন্ময়ের রুমের দিকে পা বাড়ালো, কিন্তু দরজার কাছে আসতে সে থমকে দাঁড়ালো। তার কেমন জানি ভয় করছে। পূর্ণতা মনে মনে ভাবছে, দরজায় কি টোকা দেব? ভাবি আবার রাগ করবে না তো? ভাবিও যদি বড় আম্মুর মতো হয়, যদি আমাকে মারে? প্রিয় ভাইয়া আছে তো, কেউ কিছু করতে পারবে না আমার। পূর্ণতা ভয়ে ভয়ে বার কয়েক নড়া নাড়তে দরজাটা খুলে গেল। সে সানন্দে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখের দিকে তাকালো। একরাশ বিরক্তি নিয়ে মালিহা তার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে ঘুম ঘুম মনে হচ্ছে। তারা কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল পূর্ণতা। মালিহা হালকা হাসার চেষ্টা করে বলল, পূর্ণতা তুমি এত রাতে এখানে? কি কিছু হয়েছে? পূর্ণতা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আসলে আমার ঘুম আসছিল না তো, তাই তোমার কাছে গল্প শুনতে আসছিলাম। পূর্ণতার কথা শুনে মুহূর্তে বুক উচকে এলো মালিহার। তার চোখে মুখে বিরক্তির রেখা স্পষ্ট। সে খানিকটা উত্তেজিত কণ্ঠ বলে, কি গল্প শুনবে মানে? এখন গল্প শোনার সময়? অনেক রাত হয়েছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, অন্যদিন গল্প শোনাবনি। হ্যাঁ। পূর্ণতা জেদ ধরা গলায় বলল, না, আমি এখনই গল্প শুনবো। প্লিজ প্লিজ পূর্ণতা, রুমে যাও এখন। না, আমি যাব না, গল্প শুনবো। মালিহা খানিকটা রাগ দেখিয়ে বলল, বলছি তো অন্যদিন শোনাবো। পূর্ণতা আর কথা বাড়ালো না, কারণ সে খুব ভালো করেই বুঝতে পারছে শুধু শুধু জেদ ধরে কোনো লাভ নেই। সবাই তো আর তন্ময় কিংবা তুর্য না যে তার সব আবদার বিনা বাক্য পূরণ করবে। পূর্ণতা পক্ষায়িত হার ব্যথিত হৃদয় নিয়ে নিজের রুমের দিকে হাঁটা দিল। রুমে আসতেই বিছানায় গা এলিয়ে দিল সে। মাথাটা হঠাৎ করে কেমন জানি দপদপ করছে। এই মুহূর্তে তারও একটা ঘুম দরকার, পরম শান্তির ঘুম। গোলাপি পর্দার আড়ালে এক সিলতে সোনালি রোদ এসে চোখে পড়তে ঘুম ভেঙে গেল পূর্ণতার। সে পাশের দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12:33 বাজে। পূর্ণতা এখনো এত দেরি করে ঘুম থেকে ওঠে না। কাল রাতে অনেক রাতে ঘুমিয়েছিল বলে আজকে ঘুম থেকে উঠতে তার এত দেরি হয়ে গেল। সে মনে মনে ভাবলো, এত বেলা হয়ে গেছে, কিন্তু এখনো কেউ তাকে ডাকেনি কেন? কেউ না ডাকলেও তার চাচির ঠিকই ডাকার কথা, অন্তত কাজ করার জন্য হলেও। পূর্ণতা দ্রুত বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। 25 মিনিটের মাথায় ব্রাশ ট্রাশ করে একেবারে গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হলো সে। পূর্ণতা গাঢ় লাল রঙের একটা
সালোয়ার কামিজ পরেছে, আর শ্যামবর্ণের শরীরের লাল রংটা দারুণ মানিয়েছে। সালোয়ার কামিজটা কাল রাতে তিথি তাকে দিয়েছে, বলছে আজকে পরবে। পূর্ণতা রুমে এসে দেখলো তিথি রুমে এসেছে, একদম সেজেগুজে ফিটফাট। তাকে ওয়াশরুম থেকে বের হতে দেখেই তিথি বলল, এই পূর্ণতা, আমাকে দেখতে কেমন লাগছে রে? হঠাৎ এমন প্রশ্নে পূর্ণতা ভয়কে গেল। সে বুঝতে পারছে না কালকে থেকে তিথি তার সাথে এত ভালো ব্যবহার করছে কেন, তার হলোটা কি? প্রতিনিয়তই তিথির এত ভালো ব্যবহার পূর্ণতা যেন হজম করতে পারছে না। পূর্ণতা তিথির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে তিথি আপু। সত্যি? পূর্ণতা সাজবি? আয় তোকে সাজিয়ে দে। পূর্ণতা বাচ্চাদের মতো করে বলল, না আমি সাজব না, আমার গরম লাগবে। গরম লাগবে কেন? এইমাত্রই তো গোসল করে এলি, আয় এদিকে। পূর্ণতার ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হলো, সাজতেও হলো। খুব সেজে সাজায় নেই, হালকাই সাজিয়েছে, হালকা একটু লিপস্টিক আর কাজল, ব্যাস এটুকুই সাজ। এতেই পূর্ণতাকে বেশ সুন্দর লাগছে। চুলগুলা ভিজা, তাই খোলা রেখেছে। সাজ কমপ্লিট করে তিথি পূর্ণতার দিকে তাকিয়ে বলল, চল এখন আমরা এখন নিচে যাই, বৌবাতের স্টেজে ওখানে। সিঁড়ি ভেঙে গার্ডেনের কাছাকাছি আসতে থমকে দাঁড়ালো তিথি। তাদের থেকে একটু ডিস্টেন্সে তুর্য দাঁড়িয়ে আছে। তুর্য আজ ব্রাউন রঙের একটা শার্ট আর কালো রঙের একটা জিন্স পরেছে। তার বাম হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি, সিল্কি চুলগুলা স্পাইক করা। তিথি যেন আজ আবার নতুনভাবে তুর্যর প্রেমে পড়ছে। কিন্তু কালকে রাতে যে বিশ্রী ঘটনা ঘটল, তার জন্য তুর্যের সামনে অবধি যাওয়ার সাহস পাচ্ছে না সে। আবার সামনে গেলে তুর্য কিভাবে রিয়েক্ট করবে কে জানে। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি খেলল। তারপর সে পূর্ণতাকে দিয়ে খানিকটা ঝুঁকে এসে তার কানে ফিসফিস করে কিছু একটা বলল। পারবি তো তিথি? তিথি বলল। পূর্ণতা হ্যাঁ পারবো বলেই এক দৌড়ে তুর্যের সামনে গিয়ে দাঁড়ালো। তুর্য তখন কারোর সাথে ফোনে কথা বলছিল। পূর্ণতা এভাবে দৌড়ে তার দিকে আসতে দেখে সে খানিকটা অবাক হলো। তারপর এক পলক পূর্ণতার তাকিয়ে ফোনের ওপাশের ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, আমি এখন রাখি, পরে কথা বলবো। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি তার কথার প্রত্যুত্তরে কি বলল তার পূর্ণতার কাছে বোধগম্য হলো না। শুধু সেকেন্ড কয়েক পরে কল কেটে যাওয়ার টু টু শব্দ ভেসে এলো পূর্ণতার কানে। পূর্ণতা সরু চোখে তুর্যের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে এখন কথাটা বলবে নাকি। তার হাজারো ভাবনা চিন্তা দেওয়াল ভেঙে পূর্ণতা কিছু বলতে যাবে, তার আগে তুর্য বলে উঠল, কি হয়েছে পূর্ণ? এভাবে দৌড়াচ্ছ কেন? কোনো সমস্যা? এনিথিং সিরিয়াস? পূর্ণতা হঠাৎ করেই বলে উঠল, আমাকে কেমন লাগছে ভালো ভাইয়া? হঠাৎ এমন প্রশ্ন বেশ খানিকটা ভয়কে গেল তুর্য, কারণ পূর্ণতার কাছ থেকে এরকম কোনো প্রশ্ন কোনো তার দিনে কাম্য নয়। তুর্য ভাবলেহীনভাবে একবার পূর্ণতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তুর্যর কথার প্রতি উত্তরে পূর্ণতা মিষ্টি হেসে বলল, তিথি আপু সাজিয়ে দিয়েছে। তুর্য বুঝতে পারছে পূর্ণতা হঠাৎ করে তাকে এমন প্রশ্ন কেন করলো। তার মানে তিথি তাকে শিখিয়ে দিয়েছে। এতক্ষণে তিথিও পূর্ণতার পাশে এসে দাঁড়িয়েছে। তুর্য এভাবে পূর্ণতা থেকে দৃষ্টি সরিয়ে একবার তিথির মুখের দিকে তাকালো। তুর্যর সাথে একবার চোখাচোখি হতে চোখ নামিয়ে নিল সে। তার ভীষণ অস্বস্তি লাগছে, বারবার শুধু কালকে রাতের ঘটনা মনে পড়ছে তার। তিথি কালকে সত্যি খুব বাড়াবাড়ি করছে, এভাবে জোর করে ভালোবাসা হয় না। তিথি চোখ নামিয়ে নিলেও তুর্য ভাবলেছিল সে একদৃষ্টে তিথির মুখের দিকে তাকিয়ে আছে। এভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে বলল, খুব সুন্দর সাজিয়েছ তিথি। ভাবছি আমার বিয়েতে তোমাকেই বিউটিশিয়ান হিসেবে হায়ার করব, রাজি আছো তো? তিথি কিছুই বলছে না, তার খুব অস্বস্তি লাগছে। আর কি বা বলবে সে, যেখানে সে নিজেই তুর্যের বউ হওয়ার স্বপ্ন দেখে। কালকে রাতে এত বড় একটা ঘটনা ঘটানোর পর আর কিছু বলার মুখ নেই তার। সে শুধু মনে মনে একটা কথাই ভাবছে, তুর্য কি করে তার সাথে এত স্বাভাবিকভাবে কথা বলছে। তার কি একটু অস্বস্তি হচ্ছে না?
পূর্ণতাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল হৃদয়। তার চোখে পূর্ণতাকে আজকাল আগের থেকে খুব বেশি সুন্দরী লাগে। সে সুন্দরের পূজারী নয়, কামনার পূজারী। তার মতে পূর্ণতার মধ্যে এই কয়েকদিনে বেশ আবেদনময় ভাবও ফুটে উঠেছে। গায়ে হলুদের দিন বেশ বাচ্চা বাচ্চা লাগছিল, এখন আর তেমন লাগে না। পূর্ণতাকে দেখে এই মুহূর্তে এক ধরনের বদ্ধ উন্মাদনা কাজ করছে তার মধ্যে। খুব কাছে পেতে ইচ্ছে করছে তাকে, একদম নিজের করে নিতে ইচ্ছে করছে। কিছু এত লোক চক্ষুর ভিড়ে সেটা মোটে সম্ভব না, কিন্তু নিজের ইচ্ছেটাকেও কোনোভাবেই চেপে রাখতে পারছে না সে মনে মনে ভাবলো অন্য কিছু ভাবতে হবে, এমন কিছু যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। রুমে এসে নিজের মাথা চেপে ধরে বসে আছে তুর্য। আর একটু হলেই কি করতে যাচ্ছিল সে। তার মধ্যেও যে এরকম একটা ফুসু প্রকৃতি লুকিয়ে আছে সে কোনোদিন ভাবতেই পারেনি তুর্য। তার এখন নিজের উপর খুব রাগ লাগছে, নিজেকে একদম শেষ করে ফেলতে ইচ্ছে করছে। এই 25 বছর জীবনে কম মেয়ের আশেপাশে তো যায়নি সে, কিন্তু কখনো কোনো মেয়ের প্রতি এমন অনুভূতি হয়নি, এমনকি ঋষার প্রতিও না। কিন্তু পূর্ণতাকে দেখলে তার সবসময় এমন কেন হয়? পূর্ণতা কারোর সাথে হেসে কথা বললে তার এত রাগ লাগে কেন? কথাগুলো ভাবতেই পাশের দেয়ালে সজোরে আঘাত করলো তুর্য। যে করেই হোক নিজের মধ্যকার এই পশু প্রকৃতিটাকে সামলে রাখতে হবে, অন্তত পূর্ণতার ঠোঁটের কোণের ওই মৃদু হাসিটা বাঁচিয়ে রাখার জন্য হলেও। ফ্ল্যাশব্যাক। তিথি আর পূর্ণতা যখন গার্ডেনে তুর্যর সাথে কথা বলছিল, তখন পেছন থেকে হৃদয়ে এসে হাজির হলো তাদের সাথে কথা বলতে। হৃদয়কে দেখে তুর্যর মেজাজটা খারাপ হয়ে গেল। গায়ে হলুদের দিন হৃদয় যেভাবে পূর্ণতার বুকের দিকে তাকিয়েছিল, তাতে তুর্য বেশ ভালোই বুঝতে পেরেছে হৃদয় কোন ধরনের ছেলে। হৃদয় পূর্ণতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি নিয়ে এত গল্প করছো তোমরা? আমাকে বলবে না? তুর্য মনে মনে চাইছিল যেন পূর্ণতা হৃদয়ের সাথে কথা না বলে, কিন্তু পূর্ণতা তুর্যর এই অপ্রকাশ্য ইচ্ছাকে পাত্তা না দিয়ে হৃদয়ের দিকে তাকিয়ে গদগদ কণ্ঠে বলে উঠল, কেন বলবো না? তুমি তো ওই ভালো ভাইয়াটা তাই না? এটুকু বললেই এতক্ষণ ধরে তারা কি নিয়ে কথা বলছিল সেই হৃদয়কে কাহিনী বর্ণনা করতে শুরু করলো পূর্ণতা। তার কথার তালে তালে পূর্ণতার সেই ঝঙ্কার তোলা হাসি এই মুহূর্তে প্রচণ্ড অসহ্য লাগছিল তুর্যর কাছে। তার পূর্ণতাকে একদম খুন করে ফেলতে ইচ্ছে করেছিল। পূর্ণতাদের কথার মাঝখান থেকে হঠাৎ তুর্য তাকে সেখান থেকে টানতে টানতে কোথাও একটা নিয়ে যেতে লাগলো। আচমকিক এই ঘটনায় পূর্ণতা সহ সবাই অবাক, কিন্তু তুর্যর তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে পূর্ণতাকে টানতে টানতে একটা ফাঁকা ঘরে এনে দাঁড় করিয়ে দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, আজকাল তোমার খুব হাসি বেড়েছে তাই না? দাঁড়াও, দেখাচ্ছি তোমার এই হাসি কি করে বন্ধ করতে হয়। এই বলে তুর্য পূর্ণতার দিকে এগুতে লাগলো। তুর্যর দুটো চোখে আজ পূর্ণতাকে কাছে পাওয়ার তীব্র নেশায় আচ্ছন্ন। তুর্য সেই তৃষার্ত চোখের দিকে একবার তাকিয়ে পূর্ণতা ভয়ে তার চোখ বন্ধ করে নিল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, কি করছো তুমি? প্রিয় ভাইয়া, প্লিজ একটু সরে দাঁড়াও, নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। এতক্ষণে তুর্যর খেয়াল হলো সে কি করতে যাচ্ছিল। সে কোনো কথা না বলে পূর্ণতাকে ছেড়ে দিয়ে দ্রুত পায়ে নিজের রুমে চলে আসলো। আর পূর্ণতা তখন সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। সে মনে মনে ভাবছে তুর্য তার সাথে এমন করলো কেন। তুর্য নিজের রুমে বসে বসে কথাগুলো ভাবছিল। এমন সময় আকাশ এসে বলল, তুই এখানে বসে আসিস আর আমি তোকে সারা বাড়িতে তন্ন তন্ন খুঁজে মরছি, তাড়াতাড়ি নিচে আয়, তন্ময় তোকে ডাকছে, কি জরুরি কথা আছে। তুর্য শান্তে কণ্ঠ বলল, তুই যা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। তুর্যদের বাসায় ফেরার কথা ছিল আরও 2 দিন পর, কিন্তু তুর্য সিদ্ধান্ত নিয়েছে কালকে সকালেই তারা চলে যাবে। কাল রাতে এমন ঘটনা, বিশ্রী ঘটনা, তারপর আর এক মুহূর্ত এখানে মন টিকছে না, বড্ড ইনসিকিউর ফিল হচ্ছে। তিথির অস্বস্তিটাও বেশ বুঝতে পারছে সে। গার্ডেনে তখন তিথির অস্বস্তিটা দূর করতে বিউটিশিয়ানের অফারটা দিয়েছিল তুর্য, কিন্তু হায়, তিথির অস্বস্তি কমার পরিবর্তে আরও একরাশ অস্বস্তি এসে যেন ঘিরে ধরল তাকে।
আর দুপুরে তুর্য পূর্ণতার সাথে যেটা করতে যাচ্ছিল সেটা তো যে কারো ধারণার বাইরে। এখানে থাকলে এই ঘটনা আবার ঘটতে পারে, তাই যত দ্রুত সম্ভব এখান থেকে তার চলে যাওয়াই ভালো। কিন্তু পূর্ণতাকে তো এইভাবে এই জাহান্নামে একা ফেলে যেতে পারে না সে। তন্ময়ের বৌভাতের সব কাজ শেষ করে এই মাত্র তার ঘরে ফিরল তুর্যরা। এই মুহূর্তে তার মাথায় শুধু একটাই চিন্তা, সেটা হচ্ছে পূর্ণতা। সে মনে মনে ভাবছে পূর্ণতাকে তাদের সাথে নিয়ে যাওয়াটা কথাটা মামা মামিকে কিভাবে বলবে সে, আর তারা কি এত সহজে রাজি হবে? সেদিন মামা মামির সাথে কথা বলে তুর্য যতটা বুঝছে তার মনে হচ্ছে এর মাঝে কিছু গাপলা আছে। এতদিন পূর্ণতার চিকিৎসা মোটেও ঠিকঠাক মতো হয়নি, এসব ভাবতেই বিছানায় গা এলিয়ে দিল সে আবারও মনে মনে ভাবলো এই মুহূর্তে মামা মামিকে কথাটা বলা ঠিক হবে নাকি কাল সকালের জন্য অপেক্ষা করবে সে। তুর্যের জীবনে অপেক্ষার শব্দটা বড্ড নির্মম, বড্ড নির্দয়। অপেক্ষারত প্রতিটি প্রহর তার এক বিষাক্ত উন্মাদনার মধ্যে কাটছে। শুধু বারবার মনে হয় কবে শেষ হবে অপেক্ষার প্রহর, কবে। কিন্তু এই মুহূর্তে তেমন কিছুই মনে হচ্ছে না। শুধু চোখের সামনে ভেসে উঠছে পূর্ণতার মলিন মুখটা, পূর্ণতার ওই উদাসীন ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটানোর জন্য। এই সামান্য অপেক্ষা তুর্যর কাছে কিছুই না। পরদিন সকালে তুর্য ঘুম থেকে উঠে ট্রেশ হয়ে তাদের বাসায় ফিরে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে তার রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে আসতে দেখতে পেল তার মামা মামি আর সবাই ড্রয়িং রুমেই বসে আছে। সে মনে মনে বেশ খুশি হলো। সে হালকা হেসে বলল, ভালোই হয়েছে, তোমরা সবাই ড্রয়িং রুমেই আছো। তুর্যের কথায় মুহূর্তে ব্রু কুঁচকে এলো তার মায়ের। সে হাতে রাখা চায়ের কাপে একটা চুমুক দিয়ে তারপর তার দিকে সরু চোখে তাকিয়ে বলল, কেন, কিছু বললি? তোমাদের সবার সাথে আমার একটা ডিসকাশন করার আছে পূর্ণতার ব্যাপারে। মামা মামি তোমাদের তো আগেই বলেছিলাম ওর সব ট্রিটমেন্ট দায়িত্ব আমি নিতে চাই, আর তোমরাও তাতে মত দিয়েছিলে। তাই বলছিলাম কি, তোমরা যদি রাজি থাকো তবে আমি ওকে আমাদের সাথে ঢাকায় নিয়ে যেতে চাই। আমাদের বাসায় থেকে ওর সব ট্রিটমেন্ট হবে, আর চিন্তা করো না, ওর সব মেডিকেল রিপোর্ট পাবনা থেকে আমি নিজেই আনিয়ে নেব। কথাগুলো শুনে থতমত খেয়ে গেল তুর্যর মামা মামি। এখন যদি পূর্ণতা তুর্যদের সাথে যায় তাহলে কি হবে? তাদের সব কুকীর্তি তো নিমিষেই ধরা পড়ে যাবে। তুর্যর মামি আমতা আমতা করে বলল, তুমি চাইলে পূর্ণতাকে তো নিয়েই যেতে পারো। কিন্তু তুর্য ব্রু কুঁচকে বলল, কিন্তু কি মামি? তুর্য, দেখো, তোমার বাবাকে তো তুমি খুব ভালো করেই চিনো। আমাদের সাথে তোমাদের আবার যোগাযোগ শুরু হয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় তোমার বাবা সব রাগ অভিমান মন থেকে এখনো মুছে ফেলতে পারেনি। তা না হলে তিনি আমার তন্ময়ের বিয়েতে এলেন না কেন? তাই আমার মনে হয় না তিনি তোমাদের বাড়িতে পূর্ণতার উপস্থিতিটা সে খুব ভালো চোখে দেখবে কিংবা মেনে নিতে পারবে। তুর্য মুচকি হেসে বলল, সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না মামি, আমি নিজে বাবার সাথে কথা বলে নেব। দেখো বাবা, একটা কথা বলি, কিছু মনে করো না। এত বছর ধরে তো পূর্ণতার সব দায়ভার আমরাই বহন করে আসছি। কেউ কিন্তু একবার ওর একটা খোঁজও পর্যন্ত নিতে আসেনি মামি। সেই জন্য আমরা যথেষ্ট অনুতপ্ত। নিজেদের কর্মব্যস্ততার আড়ালে আমরা ভুলেই গিয়েছিলাম পূর্ণতা নামক ছোট্ট মেয়েটার কথা। কিন্তু এখন যখন সুযোগ পেয়েছি, আমার কর্তব্যটা আমি পালন করতে চাই। দরকার পড়লে ওকে দেশের বাইরে নিয়ে যাব, তবু ওকে সুস্থ করে তুলবই। সে যাই বলো, আমরা পূর্ণতাকে কারোর সাথে ছাড়তে পারবো না, যে যতই আপনজন হোক না কেন। আজকালকার যুগে কাউকে এত সহজে বিশ্বাস করতে নেই। পূর্ণতাকে তোমাদের সাথে পাঠিয়ে 5 লোকে একটা হয়ে গেলে দোষটা কিন্তু আমাদের ঘাড়ে এসে বর্তাবে। লোকে আমাদেরই সিসি করবে। তাই বলছি, আমরা পূর্ণতাকে তোমার সাথে কোথাও পাঠাতে পারবো না। তুমি চাইলে মাঝে মাঝে এসে ওকে দেখে যেতে পারো। কথাগুলো শুনে তুর্যর খুব রাগ লাগছে। সে খুব ভালো করেই বুঝতে পারছে তার মামি তাকে ঠান্ডা মাথায় অপমান করছেন। তুর্য মায়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মা, তুমি কিছু বলবে না? তুর্যর কথা শুনে তিনি শুধু এক পলক ছেলের মুখের দিকে তাকালেন, কিন্তু কিছুই বললেন না। আর কি বা বলবে?
বললে সে। তন্ময়ের মা তো ঠিকই বলেছে, সত্যিই তো এত বছরে একবারও পূর্ণতার কোনো খোঁজ নিতে আসেনি তারা। আর নিজের স্বামীকেও তো তিনি খুব ভালো করেই চেনেন। তিনি খুব ভালো করেই জানে যে পূর্ণতার উপস্থিতিটা তার স্বামী কখনোই ভালো চোখে দেখবে না। অযথা পূর্ণতাকে টেনে হিঁচড়ে এক জাহান্নাম থেকে আরেক জাহান্নামে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। মায়ের নির্বিকার এই রূপ দেখে তুর্যর রাগ যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। তন্ময় সেটা বুঝতে পেরে তুর্যর কাছে হাত রেখে বলল, চিন্তা করিস না তুর্য, আমি তো আছি। আমি থাকতে আর কেউ আমার বোনের কোনো ক্ষতি করতে পারবে না। তন্ময়ের কথায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল তুর্য। সে জানে তন্ময় যখন তাকে কথা দিয়েছে তন্ময় ঠিক কথা রাখবে। সে বেঁচে থাকতে পূর্ণতার আর কোনো ক্ষতি তন্ময় হতে দেবে না। সময় 3 বর্ণে ছোট্ট একটা শব্দ, কিন্তু তার কর্তৃত্বের বিস্তৃতি অন্তত অসীম। সঠিক সময়ে অপেক্ষার পুরো বিশ্বমণ্ডপ থেমে থাকলেও সময় কারোর জন্য থেমে থাকে না। সে তার নিজের গতিতে প্রবহমান। সময়ের ছাঁচে পড়ে পাল্টে যায় অনেক কিছুই। পাল্টে যায় মানুষের আবেগ, অনুভূতি, ভালো লাগা, হয়তো ভালোবাসা। তুর্যর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। পূর্ণতার প্রতি তার মনে যে বিক্ষিপ্ত অনুভূতি জন্মে নিয়েছিল সময়ের সাথে পাল্লা দিয়ে তার অনেকটাই এখন শূন্য মিলিয়ে গেছে। পূর্ণতার সেই ঝংকার তোলা হাসির শব্দ এখন আর তার কানে ভাজে না, কিংবা মাঝরাতে হঠাৎ করে পূর্ণতাকে ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছা এখন আর তার মধ্যে এখনো জেগে ওঠে না। কথায় আছে, দূরত্ব ভালোবাসা বাড়ায়, আর যদি দূরত্ব ভালোবাসা না থাকে, দূরত্ব সেটা বোঝায়। আর এই কয়েক মাসে তুর্য একটা কথা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে পূর্ণতার প্রতি তার যে অনুভূতি জন্মেছিল সেটা আর যাই হোক ভালোবাসা না। কিন্তু সে অনুভূতির নাম কি এখনো জানা নেই তুর্যর। তবে পূর্ণতার কথা যে তার একেবারেই মনে পড়ে না সেটা বলা বোধহয় ঠিক হবে না। মাঝে মাঝে সে তন্ময়ের কাছে থেকে পূর্ণতার ব্যাপারে খোঁজ খবর নেয়, তবে সেটা ভালোবাসা না, বরং দায়িত্ববোধ কিংবা সিম্প্যাথিও হতে পারে। তুর্য আজকাল পূর্ণতার প্রতি এক ধরনের সিম্প্যাথি কাজ করে। হাজার হলেও তো পূর্ণতা তার মামার মেয়ে, মামাতো বোন। তাই পূর্ণতার প্রতি একটা দায়িত্ববোধ তো তার থেকেই যায়। এই কয়েক মাসে তুর্যর জন্য সবকিছু পাল্টে গেলেও একটা বিষয় এখনো স্থির আছে, সেটা হচ্ছে তুর্য আর রিশার বিয়ে। তুর্য আর রিশার বিয়েটা এখনো হয়নি। তার কারণ রিশার বাবা। মাঝে রিশার বাবা একটু অসুস্থ হয়ে পড়ছিলেন, তাই বিয়েটা 2 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এখন নেক্সট মান্থের লাস্টের দিকে তাদের বিয়ে। তুর্য ইদানিং খুব ব্যস্ত। সারাদিন হসপিটাল, চেম্বার এসব করেই তার সময় যায়। আজ তুর্য তার কেবিনে বসে ল্যাপটপে একটা রোগীর ডিটেলস দেখছিলেন। এমন সময় হঠাৎ করে তার মুঠোফোনটা বেজে উঠল। তুর্য ফোনটা হাতে নিয়ে দেখলো তন্ময় ফোন করেছে। সে মনে মনে ভাবল, তন্ময় এই সময় তাকে কেন ফোন করছে? পূর্ণতার কিছু হয়নি তো? কথাটা ভাবতেই তুর্যর বুকের ভেতরটা ধক করে উঠল। সে বুঝতে পারছে না হঠাৎ পূর্ণতার জন্য তার এমন কেন লাগছে। তুর্য কোনো মতে ফোনটা রিসিভ করে কানে নিতে তন্ময় বলল, সরি তোকে এই সময় ডিস্টার্ব করার জন্য। তুই কি খুব ব্যস্ত? খুব ব্যস্ত না, এই তো ল্যাপটপে একটা রোগীর ডিটেলস দেখছিলাম। ও, তাহলে মোটামুটি ফ্রি আছিস? তা বলতে পারিস, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? আসলে তোকে একটা কথা বলা ছিল পূর্ণতার ব্যাপারে। পূর্ণতা নামটা শুনে আবারও তুর্যর বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠল। সে মনে মনে ভাবল, কি বলবে তন্ময়? পূর্ণতার খারাপ কিছু হয়ে যায়নি তো? পরক্ষণে তুর্য নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, আমি শুধুই বাজে চিন্তা করছি। পূর্ণতার কিছু হলে নিশ্চয়ই তন্ময় এখনো নিজেকে এতটা স্বাভাবিক রাখতে পারত না।
তন্ময় যে টাইপের ছেলে, পূর্ণতার কিছু হলে এতক্ষণে সে নিশ্চয়ই কেঁদে কেটে বন্যা বানিয়ে ফেলত। কিন্তু আজ তন্ময়ের কণ্ঠ তো কান্না বা ভয় কোনোটাই মিশ্রিত নেই, বরং সে খুব স্বাভাবিক, আর তার কণ্ঠ বেশ উচ্ছ্বসিত শোনাচ্ছে। নিশ্চয়ই সে ভালো কিছুই বলবে। তুর্যকে এভাবে চুপ করে থাকতে দেখে তন্ময় বললে, তুর্য, আদৌ কি লাইনে আছিস? তুই শুনতে পাচ্ছিস আমার কথা? তন্ময়ের কথায় তুর্য তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে মৃদু কণ্ঠে বলল, শুনতে পাচ্ছি, কি বলবি? তন্ময় আমতা আমতা করে বলল, না মানে আসলে বুঝতে পারছি না তোকে যে কথাটা কিভাবে বলবো। কথাটা শুনে তুই এবার রাগ করবি না তো? আমি শুধু শুধু তোর উপর কেন রাগ করতে যাব? আর তুই তো পূর্ণতার ব্যাপারে কথা বলবি, তাতে আমার রাগ করার কি আছে? তোকে আমি সেদিন বলেছিলাম পূর্ণতা এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ, কিন্তু সুস্থতার আসল কারণটা তোকে এখনো বলা হয়নি। মানে আমার বাবা মাকে তুই তো খুব ভালো করেই চিনিস। পূর্ণতার ব্যাপারে আমি তাদেরকে বিশ্বাস বা ভরসা কোনোটাই পুরোপুরি করতে পারি না। তাই তুই আমাদের এখান থেকে চলে যাওয়ার পর পূর্ণতার জন্য আমি একজন নতুন ডাক্তার অ্যাপয়েন্ট করি। ডাক্তার সুজয় চৌধুরী আমাদের এখানকার বেস্ট ডাক্তার। তুইও হয়তো তাকে চিনিস। 2 বছর আগে USA থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছে। আর গত কয়েক মাস ধরে ডাক্তার সুজয় চৌধুরী পূর্ণতাকে দেখেছে। আমি কথাটা তোকে আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না তোকে কথাটা কিভাবে বলবো, আর তুই শুনেই বা কি রিয়েক্ট করবি। তন্ময় কথা শুনে তুর্য আক্ষেপের সুরে বলল, আচ্ছা তন্ময়, আমি কি ডাক্তার হিসাবে এতটাই খারাপ, এতটাই অযোগ্য যে নিজের মামাতো বোনের চিকিৎসাটুকুও নিজের হাতে করতে পারবো না? আমি তো পূর্ণতাকে আমাদের সাথে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু মামা মামি তো তাতে মত দিল না। কিন্তু তার উপর আমার বিশ্বাস ছিল। তুই একবার আমাকে বলতে পারতিস যে পূর্ণতার নতুন ডাক্তার দরকার, তাহলে আমি না হয় 15 দিন পর পর একবার করে তোদের ওখানে গিয়েই ওর কাউন্সিলিং করে আসতাম। তুর্যর কথার প্রতি উত্তরে তন্ময় খুব শান্ত গলায় বলল, আমি জানি তুই খুব ভালো ডাক্তার, কিন্তু পূর্ণতার ট্রিটমেন্ট করার সাধ্য তোর নেই। হয়তো ডাক্তারি করতে গিয়ে এমন কিছু শুনলি যেটা তুই দুঃস্বপ্নেও কোনোদিন ভাবতে পারিসনি। হয়তো এমন কোনো সত্যের মুখোমুখি তোকে হতে হলো যেটা তোর পক্ষে কোনো দিনই মেনে নেওয়া সম্ভব না। তুর্য কিছু বলছে না, শুধু চুপচাপ তন্ময়ের কথা শুনছে। তার এখন তন্ময়ের উপর খুব রাগ হচ্ছে। তুর্য মনে মনে ভাবছে, এমন কি সত্য থাকতে পারে যেটা আমি ফেস করতে পারবো না। আসলে তন্ময় আমাকে ঠিক ভরসাই করতে পারেনি, তাই তো পূর্ণতার জন্য সে অন্য কাউকে অ্যাপয়েন্ট করেছে। সত্যিই কি আমি ডাক্তার হিসেবে এতটাই অযোগ্য? তুর্য কোথাও কোনো কথা বলছে না দেখে তন্ময় বলল, আমার মনে হয় তুই বিজি, আমি বরং এখন ফোন রাখি। এই বলে আর এক মুহূর্ত দেরি না করে তন্ময় ফোনটা কেটে দিল। তুর্য রাগ করে নিচ থেকে তন্ময়কে আর ফোন করল না। সে মনে মনে ভাবল, পূর্ণতা যখন ভালোই আছে তাহলে আর শুধু শুধু আর চিন্তা করে লাভ কি? আর পূর্ণতার কিছু হলেই বাকি তন্ময় তো আছেই পূর্ণতা কিছু হলেই চিন্তা করার জন্য। সেখানে তুর্যর কোনো দরকার নেই। সে তো বিরিয়ানিতে এলাচ মাত্র, একটা উটকো ঝামেলা। কথাগুলো ভেবে আবারও কাজে মনোযোগী হলো তুর্য। ক্ষণিকের জন্য ভুলে গেল পূর্ণতা নামের তার সেই অবাধ্য অনুভূতিটাকে, কিন্তু বেশিক্ষণ সে পূর্ণতাকে ভুলে থাকতে পারল না।
তার কাজের মধ্যে আবার মাথা ছাড়া দিয়ে উঠল সেই পাগলাটে স্বভাবের পূর্ণতা, যার ওই পাগলামির বহরেই পরিতৃপ্তি ছিল তুর্যর এই মুহূর্তে পূর্ণতাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। পূর্ণতার সেই ঝংকার তোলা হাসি, তার মোহময়ী কণ্ঠে আসক্ত হওয়ার তীব্র ইচ্ছা জাগছে তার। পূর্ণতার সেই অনুনয় মিশ্রিত সুরে ভালোবাইয়া আমাকে একটা গল্প শোনাবে, এই মুহূর্তে খুব শুনতে ইচ্ছে করছে তুর্যর। হঠাৎ কিছু একটা ভেবে নিজের মুঠোফোনের দিকে হাত বাড়ালো তুর্য। এই মুহূর্তে পূর্ণতা কণ্ঠটা না শুনতে পারলে সে বোধ হয় দম বন্ধ হয়ে মারাই যাবে। তুর্য ফোনটা হাতে নিলেও কাউকে ফোন করলো না, বরং এই মুহূর্তে সে একটা কঠিন সিদ্ধান্ত নিল। সে মনে মনে ভাবল, পূর্ণতা তো আমার মামাতো বোন, আর আমি নিজেও এঙ্গেজড। একজনের হাফ বর হয়ে অন্য কাউকে নিয়ে এরকম ভাবনা আমার একদম মানায় না। আজকের পর থেকে পূর্ণতাকে নিয়ে আমি আর কখনো ভাববো না, কখনো না। গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন, গল্পটিতে একটি লাইক দিবেন। গল্পটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।